আজ তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা কমপ্লিট হলো। তো আমি সম্ভাব্য উত্তরগুলো বলে দিই, তোমরা মিলিয়ে নিতে পারো। তবে আমার মতে তোমরা সমস্ত পরীক্ষা কমপ্লিট করার পর তারপর ভিডিওটা দেখা উচিত, কারণ তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষায় এফেক্ট পড়তে পারে। তো সেই জন্য ভিডিওটা করে রাখছি, তোমরা পরে দেখবে। চলো দেখো, আমাদের প্রথম প্রশ্নটা কী দিয়েছে। বলছে কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে। এটা তো একেবারে বইয়ের অঙ্ক দিয়ে দিয়েছে এবং মাধ্যমিকে 20 সালেও পড়েছিল। তো এটা হবে অপশান বি। এটা হবে অপশান বি, 10%। ওকে, আচ্ছা দুইয়ের অঙ্কটাই দেখো, আমাদের যেটা বলেছে দুটো বীজ সমান হবে এবং বিপরীত চিহ্নযুক্ত হবে। তো তার মানে একটা বীজ যদি আলফা হয় তাহলে আর একটা বীজ হতে হবে মাইনাস আলফা। এবার দুটো বীজের যোগফল কত হয়? দুটো বীজের যোগফল হয় মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, এখান থেকে বলতে পারি 0 সমান হয়ে গেল মাইনাস বি বাই এ। তাহলে আমাদের বি সমান হয়ে গেল, কোনাকুনি গুণ করলে বি সমান হয়ে গেল 0। এবার দেখো অপশান এতেও বি সমান 0 আছে, বিতেও বি সমান 0 আছে এবং সিতেও বি সমান 0 আছে। এবার একটা জিনিস দেখো, সি যদি 0 হয়ে যায় তাহলে একটা বীজ 0 হয়ে যাবে। তার মানে অপশান এ হবে না, অপশান ডিও হবে না। তাহলে অপশান বি নয় অপশান সি যে কোনো একটা হবে। তো এবার আমি করে দেখাচ্ছি। দেখো যদি বি এর মানটা 0-র সঙ্গে সমান হয়ে যায় তাহলে কেমন হবে? এ এক্স স্কোয়ার প্লাস সি সমান 0। তাহলে এ এক্স স্কোয়ার সমান হয়ে গেল মাইনাস সি, ওটা ওদিকে গেলে তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে গেল মাইনাস সি বাই এ। তো এই পার্টটাকে অবশ্যই ধনাত্মক হতে হবে, কারণ এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের মান সবসময় ধনাত্মক হয়। এবারে আমাদের প্রশ্নে বলেছে এ এর মান ধনাত্মক। তো এ যদি ধনাত্মক হয় তার মানে অবশ্যই সি এর মানটাকে ঋণাত্মক হতে হবে, তবেই তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে সিটা ঋণাত্মক হতে হবে। তার মানে আমাদের অপশান কোনটা হবে? অপশান সি হবে, বি সমান 0 এবং সিটা 0-র থেকে ছোট। এই অঙ্কটাই আমাদের যেটা দিয়েছে সেটা প্রায় বইয়ের অঙ্ক, কিন্তু হুবহু সেম বইয়ের মতো নয়। তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে অঙ্কটার উত্তর হবে এক্স প্লাস ওয়াই সমান 16। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি এস সমান আর থিটা ফর্মুলা ফেলে ক্যালকুলেশন করো তাহলে আমাদের উত্তর আসবে অপশান সি, 90 সেমি। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের বলেছে কর্ণের দৈর্ঘ্য ডি এবং বাহুর দৈর্ঘ্য এ। তো এটার ডাইরেক্ট ফর্মুলাটা হবে কর্ণ সমান কী হয়? √3 ইন্টু বাহু। তাহলে আমাদের উত্তর হবে √3 ইন্টু বাহু সমান ডি, অপশান বি। এর পরের এই অঙ্কটার উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 168 ডিগ্রি। এই শূন্যস্থানের অঙ্কটা, প্রথম যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটা তো পুরো বই থেকেই তুলে দিয়েছে। এর উত্তর হবে 12.5%। তোমরা যদি বই থেকে প্র্যাকটিস করে যাও তাহলে তো একদমই কমন পেয়ে যাবে। তারপরে অঙ্কটায় অনুবন্ধীকরণী চেয়েছে। অনুবন্ধীকরণী তো আমরা জানি রুটের আগেরটা শুধু চিহ্ন চেঞ্জ হয়, তাহলে √3 - 5 যেটা হচ্ছে সেটাই হবে। 3-এর শূন্যস্থানটা যে রয়েছে এটা তো বলেছে একটি বৃত্ত আছে, এই বৃত্তের একটা ব্যাস আছে, এই ব্যাসে যে স্পর্শকগুলো আঁকা হবে তো এরা পরস্পর কী হবে? সমান্তরাল। তাহলে আমাদের উত্তর হবে সমান্তরাল। এক্স আর ওয়াই যদি মান বসে দাও তাহলেই আমাদের একটা ফর্মুলা পড়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো যেটার ফর্মুলা তো আমরা জানি 1 হয়, তাহলে এটার উত্তর হয়ে যাবে 1। সমগ্রতলের যদি আমরা ফর্মুলাটা ফেলি, এই যেখানে অঙ্কটা দিয়েছে অর্ধগোলকের ব্যাসার্ধ দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে। তো সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। এই আরের জায়গায় যদি 3r বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 27πr²। তো আমাদের উত্তর হবে 27πr², এটাই উত্তর। এরপরের যে অঙ্কটা দিয়েছে অর্থাৎ 6-এর দাগেরটা, এটা বেশ সুন্দর অঙ্ক। তো এটা কেমন করে করতে হবে? এটা প্রথমে আমাদের পরিসংখ্যার সঙ্গে সংখ্যাগুলোকে গুণ করতে হবে, অর্থাৎ 1 আর 1 গুণ করলে 1 হলো। তারপরে এই 2-এর সঙ্গে এই 2 গুণ করে 4 হবে। তারপরে 3-এর সঙ্গে 3 গুণ করে 9 হবে। একই রকমের 4-এর সঙ্গে 4 গুণ করে 16 হবে এবং 5-এর সঙ্গে f গুণ করে আমাদের 5f হবে। আর নিচে কত হবে? নিচে হচ্ছে আমাদের পরিসংখ্যাগুলো যোগ করতে হবে, মানে এগুলো যোগ করতে হবে। এগুলো যোগ করলে আসছে আমাদের 10 প্লাস f, আর এটা সমানই আমাদের বলে দিয়েছে 4। এবারে যদি আমরা কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করে করি তাহলে আমরা দেখতে পারবো f এর মান আসবে 10। তাহলে উত্তর হবে এখানে 10।
আমাদের সত্য মিথ্যার অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম যে অপশানটা দিয়ে প্রথম যেটা দিয়েছে এটা তো সত্য হবে, কারণ আমরা এইভাবে স্কোয়ারকে লিখতেই পারি, যদি বাইরে স্কোয়ার থাকে সেটা হোল স্কোয়ার আকারে লেখা যায়। এবারে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো আমাদের একটা গোলক বলে দিয়েছে, এই গোলকের ভেতরে একটা আমাদের ঘনক বলে দিয়েছে। তো দেখো ঘনকের যে কর্ণটা সেটা ব্যাসার্ধের সঙ্গে সমান, তাহলে ঘনকের কর্ণটা 4 হচ্ছে, ঘনকের কর্ণটা 4। এবার ঘনকের কর্ণ যদি 4 হয়, কর্ণের ফর্মুলা কি? √3 ইন্টু বাহু, তাহলে বাহু সমান কত হয়ে গেল? 4/√3। তো আমাদের এখানে দিয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 4√2। তো তার মানে এটা কী হবে? মিথ্যা হবে। তার মানে অপশান 2টা আমাদের মিথ্যা। অপশান 3 দেখো বৃহত্তর বলেছে আর এখানে স্থূলকোণ বলেছে, তো এটা কী হবে? মিথ্যা হবে, কারণ আমরা জানি যে এটা তো পুরো একদম বইয়ের জিনিস যে ক্ষুদ্রতম হলে তখন হচ্ছে স্থূলকোণ হয়, আর বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয়। তার মানে এটা কী হবে? এটাও আমাদের মিথ্যা হবে। এর পরের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে মধ্যমা বেরোচ্ছে আমাদের 6.5। তো এখানে যেহেতু মধ্যমা রয়েছে 3, তাহলে এটা হবে আমাদের মিথ্যা। তারপরের অঙ্কটা দেখো বলেছে যদি এটা থাকে তাহলে এটা সমান দিয়ে আমরা k/y লিখতে পারি। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে xy সমান k। এবারে যদি এর পাওয়ারে আমরা 10 চাপাই তাহলে এর পাওয়ারেও 10 চাপাতে পারি, তো এটা একটা ধ্রুবকই। তার মানে আমাদের xy⁻10 এটা একটা ধ্রুবকই হবে, তার মানে এটা হবে সত্য। এর পরের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজু আর আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজুর লাভ হচ্ছে 80, তাহলে রাজুর যদি 80 হয় তার আসিফের দেওয়া আছে 100, তো এটা যদি কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি এইখানে 4 আসছে, এখানে 5 আসছে। তো আমরা জানি লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয়, তার মানে যেহেতু এটা 5:4 আছে, এটা 4:5 বেরিয়েছে, তাহলে অবশ্যই এটা কী হবে? মিথ্যা। তাহলে দেখা যাচ্ছে এখানে মিথ্যার পরিমাণটাই বেশি সত্যর তুলনায়। তো যারা সব কটা মিথ্যা করে আসবে, মানে অনেকেই করে আসে, তারা কিন্তু ভালোই নম্বর পাবে।